সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কোয়েল পালন পর্ব 1-এ BAGED প্রোগ্রামের গৃহপালিত পাখি পালন ও হাঁস মুরগির হ্যাচারি ব্যবস্থাপনা কোর্সের ইউনিট 1-এর পাঠ 1.3-এর কোয়েলের পরিচিতি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই আলোচনায় কি কি বিষয় রয়েছে, আসুন আমরা শুরুতেই সেগুলো জেনে নিই। 1. কোয়েলের পরিচিতি ও গৃহপালিতকরণ। 2. কোয়েল পালনের সুবিধাসমূহ। 3. কোয়েলের বিভিন্ন প্রজাতি ও জাতের সংখ্যা। 4. কোয়েলের বিভিন্ন জাত ও উপজাতের বৈশিষ্ট্য। 5. কোয়েলের ডিম ও মাংসের বৈশিষ্ট্য। 6. কোয়েলের ডিমের ওষুধ গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই নির্ধারিত আলোচনার পূর্বে আসুন কোয়েল সম্পর্কিত একটি প্রামাণ্য প্রতিবেদন ও একজন কোয়েল খামারির সাক্ষাৎকার দেখে নিই। কোয়েল পোল্ট্রি জগতের ক্ষুদ্রতম পাখি। স্মরণ অতীতকাল থেকেই পৃথিবী জুড়ে মানুষ বিভিন্ন প্রজাতির বুনো কোয়েল শিকার করে আসছে, কিন্তু নির্বিবাদ শিকারের কারণে অনেক প্রজাতির কোয়েল আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এগুলোর মধ্যে নিউজিল্যান্ড কোয়েল ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। বুনো পরিবেশে এই প্রজাতির কোয়েল 1868 সালে সর্বশেষ দেখা গেছে। বুনো পরিবেশে কোয়েলের প্রজাতি ও সংখ্যা কমে যাওয়ার জন্য নির্বিবাদ শিকার ছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন খাদ্যর অভাব, প্রাকৃতিক আবাস এলাকার হ্রাস, ঝোপঝাড় কমে যাওয়া, দীর্ঘস্থায়ী খরা, শিকারী জন্তুর আক্রমণ ইত্যাদি। বর্তমানে পৃথিবীতে 50-এরও অধিক প্রজাতির বুনো কোয়েল রয়েছে। একদিকে বুনো প্রজাতিগুলোর সংরক্ষণ, অন্যদিকে সুস্বাদু মাংস ও ডিম মানুষের হাতের নাগালে এনে দেওয়ার জন্য কোয়েলের বেশ কয়েকটি প্রজাতিকে পোষ মানানো হয়েছে। বিশ্বব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে ডিম ও মাংস উৎপাদনের জন্য জাপানি ও বোভ হোয়াইট কোয়েল প্রজাতি দুটি খামার ভিত্তিতে পালন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শুভেচ্ছা নিন। আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার সিদ্দিকগঞ্জ থানার একটি কোয়েল খামারে। আমি এখন কথা বলবো এই খামারের স্বত্বাধিকারী জনাব হারুন সাহেব, যিনি এই খামার গড়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অনেক কর্মক্ষেত্র। আমি তো আপনার খামার এতক্ষণ দেখলাম, বেশ ভালো লাগলো। তো আপনি আমাদেরকে বলবেন কি কিভাবে এই খামার করতে উদ্বুদ্ধ হলেন? অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা। আমরা যদি সবাই এটা সম্বন্ধে জানি বা এই সম্বন্ধে বুঝি, তাহলে অবশ্যই এর ভালো প্রসার ঘটবে। এছাড়া ব্যবসাটা যারা নাকি এখন বেকার সমস্যা আছে ভুগতেছে, তাদের জন্য এটা খুবই ভালো ব্যবসা হিসাবে আমি মনে করি, যেহেতু এটা প্রফিটেবল ব্যবসা। অন্যান্য ব্যবসা করে আমি এই প্রফিট পাইনি কখনো। পুঁজি অল্প লাগে, আর এটা লাইফ ভালো, খুব মর্টালিটি অনেক কম। এবার আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার খামারে কয় ধরনের কোয়েল আছে? প্রায় 6 ধরনের কোয়েল আছে, 6টা জাত। এবং আপনার খামারটা কি শুধু মাংসের জন্য না ডিমের জন্য করে থাকেন আপনি? এখানে মাংস, ডিম এবং বাচ্চা আমরা উৎপাদন করি, সবটা মিলেই করতেছি আর কি। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি প্রথম কোত্থেকে এই কোয়েলের বাচ্চাগুলো সংগ্রহ করেন এবং কিভাবে সংগ্রহ করেছিলেন? আমি যখন প্রথম ফার্ম করি তখন এটা মোহাম্মদপুর এক ভদ্রলোকের খামার ছিল, শাহজাহান ঠাকুর নাম। ওনার থেকে আমি বাচ্চা সংগ্রহ করি। উনি আমাকে অনেক সহযোগিতা করে এই ফার্ম করার জন্য। তো ওই ফার্ম
ওইখান থেকে আমার এই ফার্মের উৎপত্তি হয়। তো আপনি বর্তমানে খামার থেকে কতগুলো ডিম পাচ্ছেন প্রতি মাসে? প্রতি মাসে তো হিসাব করলে অনেক ব্যাপক হয়ে যায়, মানে প্রতিদিনের হিসাব আছে। এবং এখান থেকে প্রতি হাজারে 80% ডিম পাওয়া যায়, 75-80% ডিম প্রোডাক্ট হয়। তো এখানে আমার কাছে 4000 কাছাকাছি কোয়েল পাখি আছে, আর ছোট বড় বাচ্চা আছে বিভিন্ন সাইজের। আর এখন মেশিনে আমরা ডিম বসাইছি, ওগুলি ইদানিং বাচ্চা নামবে। এইভাবে পর্যায়ক্রমে আমরা ব্যবসাটা চালাইতেছি আর কি। ধন্যবাদ। তো আমি আপনার কাছে আরেকটু বিষয়ে জানতে চাচ্ছি যে এই ডিম এবং মাংসগুলো আপনি কি করেন এবং কিভাবে বিক্রি বা কোথায় সেল করেন, আমাদের একটু বলবেন কি? ডিমটা সাধারণত যারা নাকি ওই সিদ্ধ ডিম বিক্রি করে রাস্তার পাড়ে পাড়ে, তারপরে বাজারে কিছু পাইকার আছে, ঢাকা শহরে বেশি, নারায়ণগঞ্জে কিছু কম, এরাই সাধারণত ডিমটা আমাদের এখান থেকে পাইকারি হিসাবে নিয়ে যায়। আর মাংস হিসাবে যেটা উৎপাদন করি ওটা বাজারে কিছু খুচরা বিক্রি হয়, এছাড়া পাইকারিও কিছু বিক্রি নেয়, এইভাবেই যায়। ডিম মাংস ওই ডিমটা যারা সিদ্ধ করে বিক্রি করে তারা নেয়, আর মাংসটা এটা যারা ওই বড় বড় বাজারে দোকানপাট আছে, পাখির দোকান বা মুরগির দোকান, এরা নিয়ে বিক্রি করে, এরাও পাইকারি বিক্রি করে, খুচরাও বিক্রি করে। আসলে সবাই আমরা খামার করি যে কিছু লাভ দেখার জন্য। তো আমি আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনার এই মাংস এবং ডিম বিক্রি করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কী পরিমাণ লাভ হয়? এটা তো ঠিক ফাইনালি কোনো ক্যালকুলেশন আমরা করি না, যেহেতু আমার কোনো পার্টনার নাই বা কিছু নাই। তো আমরা সাধারণত ওই একটা হিসাব, মোটামুটি একটা হিসাব আপনাকে দিতে পারি। যেমন আপনি 1000 কোয়েল যদি পালেন, 1000 কোয়েলে 80% ডিম হবে, আর প্রতি কোয়েলে আপনার 25 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত খাওয়া খাদ্য খায় 24 ঘন্টায়। তো এ থেকে দেখা যায় যে 1000 কোয়েলে মার্কেট রেট যদি ঠিক থাকে, তো অন্তপক্ষে 3 থেকে 400 টাকা ইনকাম করা যায়। আর এটা তো ইনভেস্ট খুব কম, যেমন একটা কোয়েল ম্যাচিউর করলে হয়তো 50 থেকে 60 টাকা পিস, তো 1000 কোয়েল হয়তো 60,000 টাকা। তো 60,000 টাকা হলে আর সেটা তো ডিম পারবে নিলে পরে আপনার কয়েকদিন গেলে এই ডিম দিবে। তো এটা রেগুলার একটা ভালো 3 থেকে 400 টাকা ইনকাম হবে। তো 60,000 টাকা বা 80,000 টাকা খাটায়া এই ধরনের একটা ইনকাম অন্যান্য ব্যবসায় আমার মনে হয় যে আমার চোখে পড়ে না আর কি। সে যে কোনো লোকই পালতে পারবে, এটা জীবনী শক্তি অনেক অনেক প্রখর ক্ষমতা, যে কারণে মর্টালিটি 0% বললেও চলে। শিল্পটা যদি সরকারিভাবে মানুষকে বোঝানো যায় যে ছোট বড় এবং সবাই এই ডিম খেতে পারে, এর মধ্যে প্রচুর প্রোটিন পার্সেন্টেজ বেশি, কোলেস্টেরল নাই বললেই চলে, ফ্যাট পার্সেন্টেজ খুবই নগণ্য, যেই কারণে এই ডিমটা আপনার ছোট বাচ্চার থেকে আরম্ভ করে বড় বৃদ্ধ পর্যন্ত খেতে পারে। ডায়াবেটিস রোগীর কোনো সমস্যা হয় বলে মনে হয় না, কারণ ডাক্তাররাও এর উপরে করে সাজেস্ট করে এটা খাওয়ার জন্য। তো মুরগির ডিমে ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে, হাঁসের ডিমে তো আরও বেশি, কোলেস্টেরল অনেক বেশি, কিন্তু এটা কোলেস্টেরল নাই বললেই চলে। ধন্যবাদ হারুন সাহেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা একজন সফল কোয়েল খামারি জনাব হারুন সাহেবের সাথে কথা বললাম এবং তার কাছ থেকে তার খামারের বাস্তব অভিজ্ঞতা জানলাম এবং কোয়েল পরিচিতি সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম। আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে এই জ্ঞান আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দু, কোয়েলের পরিচিতি নিয়ে আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করব। এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞের সঙ্গে আমরা আলাপ করব। শিক্ষার্থীবৃন্দু, কোয়েলের পরিচিতি শিরোনামে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট কোয়েল বিশেষজ্ঞ, কোয়েলের ওপর যার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ রয়েছে, ডক্টর আ.ন.ম আমিনুর রহমান, এবং আরও উপস্থিত আছেন বিশিষ্ট পোলট্রি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ রকিবুর রহমান। আমি ডক্টর আমিনের কাছে জানতে চাইছি যে এই যে কোয়েল, এটা তো আগে গৃহে পালন করা হতো না, তো কখন এবং কিভাবে এই বুনো কোয়েলকে গৃহে পালন শুরু হলো? ধন্যবাদ ডক্টর বারী। আসলে কোয়েলের সাথে মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই, যদিও কোয়েলের গৃহপালিতকরণ সম্পর্কে পুরনো তথ্য দলিল তেমন একটা পাওয়া যায় না,
তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন কোয়েলই প্রথম পাখি যা মানুষ পোষ মানিয়েছে। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং বাইবেলে কোয়েলকে বেহেশতের পাখির ন্যায় পাখি বলে উল্লেখ করা হয়েছে। মিশরের পিরামিডের গায়ে এবং পেপিরাসে মুরগি নয় কোয়েলের চিত্রই পাওয়া গেছে। আর গ্রিক এবং রোমানরাও কিন্তু কোয়েল পুষত, তবে তারা কোয়েল পুষত লড়াই করার জন্য অথবা এদের সুমধুর কণ্ঠ শোনার জন্য। জাপানেও কিন্তু কোয়েল পোষা শুরু হয় সেই দ্বাদশ শতাব্দী থেকেই, এবং সেটা গানের জন্যই পোষা হতো। কিন্তু এই বিংশ শতাব্দীতে বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রকৃতভাবে কোয়েল বাণিজ্যিক ভিত্তিতে প্রসার লাভ করে, এবং সেটা এই জাপানেই। পৃথিবীতে মোট কয় ধরনের কোয়েল রয়েছে বা এদের প্রজাতির সংখ্যাই বা কত? আসলে পৃথিবীতে দু ধরনের কোয়েল রয়েছে। এক ধরনের কোয়েলকে বলে প্রকৃত কোয়েল, যাদের পায়ে নখে 4টি করে নখ রয়েছে। আর আরেক ধরনের কোয়েলকে বলা হয় বাটন কোয়েল, যাদের পায়ে 4টির বদলি 3টি করে নখ রয়েছে। এবং এই প্রকৃত কোয়েলের প্রজাতি রয়েছে 40টির উপরে, আর বাটন কোয়েলের প্রজাতি রয়েছে 15টির উপরে। আচ্ছা ডক্টর আমিন, আপনি তো বুনো কোয়েলের প্রজাতির কথা বললেন। বাংলাদেশে কি কোনো বুনো প্রজাতির কোয়েল রয়েছে? হ্যাঁ, বাংলাদেশে 3 থেকে 5 প্রজাতির প্রকৃত কোয়েল আর 3 প্রজাতির বাটন কোয়েল রয়েছে। এগুলোর মধ্যে ধূসর কোয়েল, কালোবক কোয়েল, রঙিলা ঝুপ কোয়েল, ছোট বাটন কোয়েল এবং নীলপা বাটন কোয়েল উল্লেখযোগ্য। ধন্যবাদ ডক্টর আমিন। এবার আমি মিস্টার রকিবের নিকট জানতে চাচ্ছি যে আমরা এই কোয়েল পালন করলে কি কি সুবিধা পেতে পারি এই কোয়েল থেকে? ধন্যবাদ মিস্টার বারি। হাঁস মুরগির ন্যায় কোয়েল পালনের সুবিধা অনেক। যেমন এদের আকৃতি ছোট বিধায় সহজেই আবদ্ধ অবস্থায় অল্প জায়গায় অধিক পরিমাণ কোয়েল পালন করা যায়। এদের প্রাথমিক খরচ কম হওয়ায় স্বল্প পুঁজিতে যে কেউ সহজেই খামার স্থাপন করে ব্যবসা শুরু করতে পারে। কোয়েলকে স্বল্প সময় উৎপাদিত পশু সদস্য হিসেবে চিহ্নিত করা হয়, কারণ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর 5 সপ্তাহ বয়সেই কোয়েল পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হয় এবং 6 থেকে 7 সপ্তাহ বয়সে কোয়েল ডিম পাড়া শুরু করে। কোয়েলের ডিম উৎপাদন হার অত্যন্ত বেশি। একটি কোয়েল বছরে 290 থেকে 300টি ডিম দিয়ে থাকে। কোয়েল থেকে আমরা অধিক পরিমাণে খাওয়ার উপযোগী মাংস পেয়ে থাকি। সাধারণত কোয়েলের দৈহিক ওজনের 4 ভাগের 3 ভাগই মাংস হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি 140 থেকে 150 গ্রাম ওজনের কোয়েলের থেকে আমরা 102 থেকে 110 গ্রাম খাওয়ার উপযোগী মাংস পেয়ে থাকি। কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। এই জন্য মুরগির মতো অধিক পরিমাণে ঔষধ ব্যয় হয় না, এদেরকে টিকা দিতে হয় না এবং অনেক ক্ষেত্রেই কৃমিনাশক ওষুধও ব্যবহার করতে হয় না। আচ্ছা ডক্টর আমিন, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পৃথিবীতে 2 ধরনের বুনো কোয়েলের প্রায় 55টি প্রজাতি রয়েছে। তো বাণিজ্যিক ভিত্তিতে আসলে কোন ধরনের কোয়েল পালন করা হয়? আমাদের দেশেও কি এগুলো পোষা হয় কিনা? আসলে এই 2 ধরনের কোয়েলের মধ্যে প্রধানত প্রকৃত কোয়েলগুলিকেই মানুষ বাণিজ্যিক ভিত্তিতে পুষে থাকে, তবে মাত্র 2 প্রজাতির। একটি হচ্ছে বব হোয়াইট কোয়েল, এইটা সাধারণত উত্তর আমেরিকা, ইউরোপ এইসব অঞ্চলে। আরেকটা হচ্ছে জাপানি কোয়েল, যেটা এশিয়া এবং বর্তমানে সারা পৃথিবীতে এই কোয়েল জনপ্রিয়তা লাভ করেছে। বাণিজ্যিক ভিত্তিতে ডিম ও মাংস প্রধানত এই কোয়েল থেকেই নেওয়া হয়। এছাড়া রয়েছে সবর্ধনকারী কোয়েল, যেমন ক্যালিফোর্নিয়া কোয়েল, পাহাড়ি কোয়েল এবং সবচেয়ে ছোট্ট কোয়েল যার নাম চীনা রঙিলা কোয়েল। তো বাণিজ্যিক কোয়েল বলতে আমরা জাপানি কোয়েলই প্রধানত বুঝে থাকি, এবং এর 6টি উপজাতের খবর পাওয়া গেছে। সেই উপজাতগুলি মোটামুটি সারা বিশ্বে ব্যাপক হারে পোষা হচ্ছে। তো এগুলোর মধ্যে ফারাও হল প্রধান বা বুনো টাইপ বলা হয়ে থাকে, এটাই প্রধান প্রজাতি। তারপর জাত তারপরে আসছে সেটা হচ্ছে ফন, এবং এরপরে আমেরিকান বা ব্রিটিশ রেঞ্জ, আমেরিকান বা ইংলিশ হোয়াইট, তারপর রয়েছে ভেঞ্চুরিয়ান গোল্ডেন এবং টুক্সেডো। তো এই সবগুলি প্রজাতির কোয়েল বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।
আর ব্রয়লার কোয়েল বা মিড টাইপ কোয়েল যেটা, সেটা সাদা বুক কোয়েল বা সাদা কোয়েল, এই দুটোই মোটামুটি সারা বিশ্বে পোষা হয়, কিন্তু বাংলাদেশে এখনও ব্রয়লার কোয়েল আসেনি। ধন্যবাদ। তো এই আপনি তো জাপানি লেয়ার কোয়েলের 6টি উপজাতের কথা বললেন, তো এদের নিজেদের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, যদিও এদের দেহের রঙের বেশ পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু উৎপাদনের দিক থেকে, অর্থাৎ ডিম ও মাংস উৎপাদনের ক্ষেত্রে কোনোই পরিবর্তন নেই। এদের মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই। তবে এই কোয়েলগুলির মধ্যে প্রজনন ঘটিয়ে আরও নানা বর্ণের কোয়েল তৈরি করা যায়, কিন্তু উৎপাদন ক্ষমতা কিন্তু থাকে একই। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে এবং বিশ্বের অন্যান্য দেশেও প্রধানত ফারাও কোয়েল থেকে ডিম মাংস উৎপাদন করা হয়। আর বর্তমানে এর পাশাপাশি ফন কোয়েলও ব্যবহৃত হচ্ছে। এটি একটু শান্ত প্রকৃতির কোয়েল। আর বাকি যে 4টি উপজাত, এগুলি দেখতে খুব সুন্দর বলে প্রধানত শোভাবর্ধনকারী হিসেবে ব্যবহৃত হয়, যদিও এদেরও ডিম মাংস উৎপাদন ক্ষমতা ভালো। আচ্ছা ডক্টর আমিন, এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি যে মুরগির ক্ষেত্রে আমরা জাত ভেদে লক্ষ্য করি যে বাদামি খোসার ডিম, সাদা খোসার ডিম ইত্যাদি দেখা যায়, তো কোয়েলের ক্ষেত্রে এরকম কিছু আছে কি? ধন্যবাদ। না, আসলে যদিও এদের গায়ের রঙে, দেহের পালকের রঙে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু ডিমের রং আবার সবগুলিরই প্রায় একই রকম। যেমন কোয়েলের ডিম বুনোগুলির মতোই, এই বাণিজ্যিক কোয়েলগুলিও দেখতে বুনো কোয়েলের মতোই হুবহু। আপনি বুঝতে পারবেন না যে কোনটা বাণিজ্যিক কোয়েল, কোনটা বুনো কোয়েল, একই রকম। কিন্তু এটার প্রকৃত রংটা হচ্ছে হলদের উপর অথবা হালকা বাদামির উপর বিভিন্ন ধরনের ফোঁটা থাকে বা কারুকাজ থাকে, যেমন নীল, খয়েরি, বেগুনি, চকোলেট কালার, এবং এগুলি দেখতে খুবই সুন্দর। আর এই ডিমগুলোর এক একটি কোয়েল সেটা যে কোনো জাতের হতে পারে, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন কিছু থাকতে পারে, কিন্তু এছাড়া আর কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। তবে কিছু কিছু লাইন বর্তমানে তৈরি করা হয়েছে যেগুলি সাদা রঙেরও ডিম পেড়ে থাকে। ধন্যবাদ। তো আমি এখন মিস্টার রকিবের নিকট জানতে চাচ্ছি যে কোয়েলের ডিমের এবং মাংসের পুষ্টিমান কীরকম? ধন্যবাদ। প্রথমে বলতে হয় যে কোয়েলের ডিম ও মাংসের পুষ্টিমান মুরগির ডিম ও মাংসের পুষ্টিমানের অনুরূপ এবং কিছু কিছু ক্ষেত্রে বেশি। কোয়েলের ডিম অত্যন্ত সুস্বাদু এবং এর আকার মুরগির ডিমের 1/5 হলেও তুলনামূলকভাবে এর আকার অনেক বেশি, কারণ আমরা জানি যে মুরগি তার দৈহিক ওজনের 3% ওজনের ডিম দিয়ে থাকে, সেখানে কোয়েল তার দৈহিক ওজনের 8% ওজনের ডিম দিয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই কম খাবার খেয়ে কোয়েল অধিক ওজনের ডিম দিয়ে থাকে। এছাড়া কোয়েলের মাংসের স্বাদ খুব বেশি। আর আরেকটি জিনিস লক্ষণীয় যে কোয়েলের ডিমে আমিষ, খনিজ পদার্থ এবং শর্করার পরিমাণ বেশি হলেও চর্বির পরিমাণ কম, যেটি আসলে বর্তমান যুগে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, কারণ বর্তমানে চর্বিবিহীন খাবারের প্রতি সবারই আকর্ষণ বাড়ছে। এদিক থেকে বিবেচনা করলে কোয়েলের ডিমের পুষ্টিমান মুরগির ডিমের পুষ্টিমানের চেয়ে বেশি। এসব গুণাবলী ছাড়াও কোয়েলের ডিমের রয়েছে অত্যাশ্চর্য একটি গুণ, যেটাকে বলে ঔষধি গুণ। ধন্যবাদ মিস্টার রকিব। আমি এবার ডক্টর আমিনের কাছে জানতে চাচ্ছি, মিস্টার রকিব উল্লেখ করলেন যে কোয়েলের ডিমের একটা ঔষধি গুণ আছে, তো এই কোয়েলের ডিমের ঔষধি গুণ সম্পর্কে আপনি বিস্তারিত যদি বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন। নিয়মিত কোয়েলের ডিম গ্রহণ করলে স্মৃতিশক্তির উন্নয়ন ঘটে। এছাড়াও কোয়েলের ডিম অ্যানিমিয়া, আর্টেরিওস্ক্লেরোসিস, উচ্চ রক্তচাপ, তারপর বহু ধরনের রোগ, হার্ট অ্যাটাক, এমনকি গ্যাস্ট্রিক আলসারও দূর করতে পারে। কাজেই আমার মনে হয় ওইসব দেশের মতো আমাদের দেশের লোকদেরও কোয়েলের ডিম বেশি করে খাওয়া উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা দিয়ে অনেকটা ঔষধি গুণেরও কাজ করবে। তবে নিয়মিত সেবন করতে হয় নির্দিষ্ট পরিমাণ, যেমন দৈনিক 7টি 8টি, এভাবে কয়েক মাসের কোর্স থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ডক্টর আমিন এবং মিস্টার রকিবকে আপনাদের সুন্দর, তথ্যবহুল ও সাবলীল আলোচনার জন্য। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দুজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করলাম। আশা করি কোয়েলের পরিচিতি নিয়ে অনেক কিছুই জানতে পারলাম। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট কোর্স টিউটরের সঙ্গে যোগাযোগ করে উত্তর জেনে নিতে পারেন। এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা
ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর। আশা করি ভবিষ্যতে আরও কথা হবে এ প্রত্যাশায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।